639 সাল। পুরো আরব জুড়ে দুর্ভিক্ষ, মানুষ মরছে, পশু মরছে, বাতাসে ছাইয়ের মতো ধুলো উঠছে। তাই এর নাম হলো আম আল রামাদা, মানে হলো ছাইয়ের বছর। সে সময় একদিন রাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ডাকছে, কিন্তু সামনে শুধু জলপাইয়ের তেল দিয়ে রুটি। তিনি পেটে হাত রাখলেন এবং বললেন, গট গট করো যতটা চাও, আমার মানুষ না খেলে আমিও মাংস বা চর্বি খাবো না। সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান মানুষ ক্ষুধার্ত প্রজাদের সাথে ক্ষুধার্ত থাকছেন। এটা শুধু ব্যক্তিগত আচরণ নয়, এটা একটা নীতি। আজকের এপিসোডে আমরা দেখব খলিফাদের দারিদ্র দূরীকরণের মডেল, এর স্তম্ভগুলো কি ছিল এবং আজকের বিশ্বে এটা কতটুকু রিলেভেন্ট। আধুনিক অর্থনীতিতে দারিদ্র মানে হলো আয় থাকে একটি নির্দিষ্ট সীমার নিচে। ওয়ার্ল্ড ব্যাংকের সংখ্যা অনুযায়ী দিনে $2.15 কম। কিন্তু ইসলামে দারিদ্র সংখ্যা অনেক ব্রডার। মাকাসিদ আল শরিয়া অনুযায়ী মানুষের 5টি মৌলিক প্রয়োজন। প্রথমটি হলো দিন, ধর্মীয় স্বাধীনতা ও আত্মার শান্তি। দ্বিতীয়টি হলো নফস, শারীরিক সুরক্ষা, খাদ্য এবং স্বাস্থ্য। তৃতীয়টি হলো আকল বা জ্ঞান ও শিক্ষার সুযোগ। চতুর্থটি হলো নফস, পরিবার ও সন্তানের নিরাপত্তা। পঞ্চমটি হলো মাল, সম্পদ ও অর্থনৈতিক নিরাপত্তা। যদি এই 5টির যে কোনো একটি পূরণ না হয়, সেটা হয় দারিদ্রতা। তাই শুধু ক্ষুধা মেটানো নয়, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। এই দৃষ্টিভঙ্গি খলিফাদের মডেলকে করেছে সম্পূর্ণ আলাদা। আসুন এখন আমরা খলিফাদের দারিদ্র দূরীকরণ কৌশলের 5টি প্রধান স্তম্ভ দেখি। প্রথম স্তম্ভটি হলো বাইতুল মাল বা রাষ্ট্রীয় সেফটি নেট। আমরা এপিসোড 7-এ বাইতুল মাল দেখেছি। দরিদ্র, বৃদ্ধ, অনাথ, বিধবা, প্রতিবন্ধী সবার জন্য ছিল মাসিক ভাতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রতিটি মুসলিমদের রাষ্ট্রীয় সম্পদে অধিকার আছে, চাই সে সেটা ব্যবহার করুক অথবা না করুক। এমনকি অমুসলিম নাগরিকরাও এই সেফটি নেটের আওতায় ছিলেন। দ্বিতীয় স্তম্ভটি হলো জাকাত অথবা স্ট্রাকচার্ড ওয়েলথ রিডিস্ট্রিবিউশন। এপিসোড 8-এ আমরা জাকাত দেখেছি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো জাকাত শুধু দান নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টাইপেন্ড গ্রহীতাদের পরামর্শ দিতেন, এই অর্থ লাইভস্টক বা ব্যবসায় বিনিয়োগ করো, অর্থাৎ জাকাতকে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে রূপান্তর করো, যাতে গ্রহণকারী নিজেই পরে দাতা হয়ে উঠতে পারেন। তৃতীয় স্তম্ভটি হলো ল্যান্ড রিফর্ম অথবা সম্পদ কেন্দ্রীভূত হতে দেওয়া নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিপ্লবী সিদ্ধান্ত নিলেন। পারস্য ও সিরিয়া বিজয়ের পর সৈনিকরা জমির ভাগ চাইলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই জমি জনগণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যদি আমি জমি ভাগ করে দিই, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য কিছুই থাকবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত নিয়েছিলেন ঐতিহাসিকভাবে, যা রেশনাল রিলিজিয়ন 2024 বলেছে এটাই এভাস্টিং ল্যান্ডলর্ডিজম বিরোধী বিশ্বের প্রথম বড় পদক্ষেপ। চতুর্থ স্তম্ভটি হলো ইন্টারেস্ট ফ্রি লোন বা সুদমুক্ত ঋণ। স্বল্পমেয়াদী প্রয়োজনের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদমুক্ত ঋণ দিতেন বাইতুল মাল থেকেই। তিনি নিজেও এই ঋণ নিয়েছেন এবং ফেরতও দিয়েছেন। আজকের মাইক্রো ফাইন্যান্সের মূল কনসেপ্ট মূলত এখান থেকেই আসে। পঞ্চম স্তম্ভটি হলো ডেবিট রিলিফ বা ঋণগ্রস্তদের মুক্তি। জাকাতের 8টি খাতের একটি হলো গরিমিয়ন, মানে ঋণগ্রস্ত। বাইতুল মাল ঋণগ্রস্তদের ঋণ পরিশোধে সাহায্য করত, এমনকি অনিচ্ছাকৃত হত্যার রক্তপণ ট্রেজারি দিত যদি হত্যাকারী অক্ষম থাকেন। And this is authenticated from ResearchGate 2023, exploring the historical significance of the social security and welfare systems, Umar ibn al-Khattab era. 639 সাল, 18তম হিজরি। পুরো আরব জুড়ে অভূতপূর্ব খরা, ফসল নষ্ট, পশু মরছে, বাজারে কিছুই নেই। মানুষ মৃত পশুর হাড় গুঁড়ো করে পানিতে মিশিয়ে খাচ্ছে। বন্য পশুরা মানুষের কাছে ছুটে আসছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন?
তিনি কিছু পদক্ষেপ নিলেন। প্রথম পদক্ষেপটি হলো নিজে কষ্টভাগ নিলেন, মাংস ও ঘি খাওয়া বন্ধ করলেন। শুধু জলপাইয়ের তেলের রুটি তার পেটের শব্দ হতো। তিনি বলতেন, মানুষ না খেলে তুমিও খাবে না। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন একজন শাসক তখনই মানুষের কষ্ট বুঝতে পারেন যখন সে নিজে সেই কষ্ট অনুভব করেন। দ্বিতীয় পদক্ষেপটি হলো জাকাত সংগ্রহ স্থগিত করলেন। দুর্ভিক্ষের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত সংগ্রহ স্থগিত করলেন, কারণ পশু মরে গেছে, মানুষের কাছে জাকাত দেওয়ার মতো কিছুই নেই। চুরির শাস্তিও স্থগিত করলেন, কারণ ক্ষুধার্ত মানুষ চুরি করলে সেটা ভিন্ন পরিস্থিতি। এটা আজকের ইমার্জেন্সি ফিসক্যাল পলিসির ইসলামী সংস্করণ। তৃতীয় পদক্ষেপটি হলো আন্তঃপ্রাদেশিক সাহায্য সংগঠিত করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রদেশগুলোতে চিঠি পাঠালেন, সাহায্য পাঠাও। ইজিপ্টের গভর্নর ওমর ইবনে আল আস বললেন, আমি এমন দীর্ঘ একটি কাফেলা পাঠাবো, সামনের উট মদিনাতে থাকবে আর শেষের উট এখনো ইজিপ্টে। ইজিপ্ট থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে সাহায্য এলো। এটাই আজকের ইন্টার রিজিয়ন রিসোর্স ট্রান্সফার বা ফেডারেল রিলিফ ফান্ডের মতো। চতুর্থ পদক্ষেপটি হলো রিলিফ ক্যাম্প ও ফুড ডিস্ট্রিবিউশন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিলিফ কিচেন খুললেন, শহরের বাইরে থেকে আসা শরণার্থীদের জন্য ক্যাম্প স্থাপন করলেন। প্রতিদিন সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন, নিজে বিতরণ তদারক করলেন, মুসলিম ও অমুসলিম সবাই সমানভাবে। এবং পঞ্চম পদক্ষেপটি হলো দুর্ভিক্ষ পরবর্তী দীর্ঘমেয়াদী সমাধান। দুর্ভিক্ষ শেষ হওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন না। ইজিপ্টের গভর্নরকে নির্দেশ দিলেন, নীল থেকে রেড সি পর্যন্ত খাল খনন করো, যাতে ভবিষ্যতে ইজিপ্টের খাদ্য সরাসরি আরবে আসতে পারে। এটা লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট বা ক্রাইসিস ম্যানেজমেন্টের পরে। And this is authenticated from Journal of King Abdul Aziz University, Islamic Economics 1989. Field Papers, Slok Islamic Trust, Al Ramada, documented. গত এপিসোডে আমরা দেখলাম উমর ইবনে আব্দুল আল আজিজ মাত্র 2 বছরে দারিদ্র্য দূর করলেন। আজকের এপিসোডে আমরা দেখলাম উমর ইবনে আল খাত্তাব দুর্ভিক্ষে কিভাবে কাজ করলেন। দুটো ঘটনায় কমন কি? প্রথমটি হলো শাসকের ব্যক্তিগত কষ্ট ভাগ নেওয়া, দ্বিতীয়ত রাষ্ট্রীয় সম্পদের দ্রুত সরাসরি বিতরণ করা, তৃতীয়ত স্থানীয় পর্যায়ে বিতরণ, সেন্ট্রাল ব্যুরোক্রেসির উপর কম নির্ভরতা, চতুর্থত হলো দীর্ঘমেয়াদী সমাধান, শুধু ইমিডিয়েট রিলিফ নয়, পঞ্চমত মানুষকে সেলফ সাফিসিয়েন্ট করার লক্ষ্য, চিরস্থায়ী ওয়েলফেয়ার নয়। এই 5টি প্রিন্সিপাল আজও কাজ করে যে কোনো দেশে এবং যে কোনো সংস্কৃতিতে। আজকের বাংলাদেশে দারিদ্র্য পরিস্থিতি কি? গত 2 দশকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তবু কোটি কোটি মানুষ এখনো পভার্টি লাইনে আছে। সরকারের সোশিয়াল সেফটি নেট আছে, কিন্তু লিকেজ ও দুর্নীতির অভিযোগও আছে। এনজিও ও মাইক্রোফাইন্যান্স আছে, কিন্তু হাই ইন্টারেস্ট রেট নিয়ে প্রশ্ন আছে। খলিফাদের মডেলের কোন কোন এলিমেন্ট আজকে অ্যাপ্লাই করা যেতে পারে? প্রথমত, জাকাত বেসড ওয়েলফেয়ার সিস্টেম, স্ট্রাকচার্ড, ইয়ারমার্কড, করাপশন রেসিস্ট্যান্ট। দ্বিতীয়ত, ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট, দরিদ্রকে প্রোডাক্টিভ করতে। তৃতীয়ত, লোকাল ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল লিকেজ কমাতে। চতুর্থত, ইমার্জেন্সি ফিসক্যাল ফ্লেক্সিবিলিটি, ক্রাইসিস এ নিয়ম শিথিল করার সাহস। পঞ্চমত, লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার, রিলিফের পাশাপাশি কাঠামো তৈরির জন্য। কিন্তু সবচেয়ে জরুরি যেটা, শাসকের ব্যক্তিগত সততা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাংস খাওয়া বন্ধ করলেন, নিজে কষ্ট নিলেন। আজকের কোনো নেতা কি এটা করেন? কিন্তু সততার সাথে কিছু প্রশ্ন তুলতে হবে। প্রথম প্রশ্নটি হলো, এই মডেল কি স্কেলেবল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাম্রাজ্য ছিল, কিন্তু আজকের বাংলাদেশে প্রায় 17 কোটিরও বেশি মানুষ। এত বড় স্কেলে কি একই মডেল কাজ করবে?
একদল বলেন প্রিন্সিপাল একই, শুধু ইমপ্লিমেন্টেশন অ্যাডপ্ট করতে হবে। আরেক দল বলেন আধুনিক অর্থনীতি অনেক জটিল, মেডিভেল মডেল সরাসরি কপি করা যাবে না। দ্বিতীয় প্রশ্নটি হলো, দারিদ্র কি শুধু অর্থনৈতিক? আধুনিক গবেষণা বলছে দারিদ্র্যর কারণ শুধু অর্থ নয়, শিক্ষার অভাব, লিঙ্গ বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনও। ইসলামের মাকাসিদ অ্যাপ্রোচ এই বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি দেয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন কঠিন। তৃতীয় প্রশ্নটি হলো, ব্যক্তিগত সততা ছাড়া কি এই মডেল কাজ করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করলেন কারণ তিনি সৎ ছিলেন। সিস্টেমটা তার উপর নির্ভর করে সফল হলো। এই নির্ভরতাই সমস্যা। ইনস্টিটিউশন লাগবে, শুধু ব্যক্তি নয়। আজকের এপিসোড থেকে আমরা যে তিনটি মূল সবক পেলাম, প্রথমটি হলো দারিদ্র দূরীকরণ রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তির চ্যারিটি নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় সম্পদে অধিকার আছে। এটা শুধু উদারতা নয়, এটা অধিকারের কথা। দ্বিতীয়ত, ক্রাইসিস ম্যানেজমেন্টে নমনীয়তা, নিয়ম কখনো শিথিল করতে হয় জানা। দুর্ভিক্ষে চুরির শাস্তিও জাকাত সংগ্রহ স্থগিত, এটা আইনের ব্যর্থতা নয়, মানবতার প্রকাশ। তৃতীয়ত, লং টার্ম থিঙ্কিং, আজকের সমস্যার সমাধান আগামীকালের ভিত্তি। দুর্ভিক্ষের পর নীল থেকে রেড সি খাল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আজকে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবলেন। আজকের এপিসোডে আমরা দেখলাম 6 বছরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সবচেয়ে মনে থাকবে সেই কথাটা, পেটে হাত রেখে বললেন, গড় গড় করো, মানুষ না খেলে তুমিও খাবে না। এটা শুধু কথা নয়, এটা একটি নীতির প্রকাশ। নেতার কষ্ট যখন মানুষের কষ্টের মতো, তখনই সত্যিকারের শাসন শুরু হয়। আজকের প্রশ্ন আপনাদের জন্য, আপনার মতে বাংলাদেশে দারিদ্র দূরীকরণে কোন পদক্ষেপটা সবচেয়ে বেশি জরুরি? জাকাত সংস্কার, ভূমি সংস্কার, সুদমুক্ত ঋণ, নাকি অন্য কোনো কিছু? কমেন্টে জানান। পরের এপিসোড দিয়ে আমরা মডিউল 3 শেষ করব। দারিদ্র দূরীকরণ, খলিফাদের মডেল কি আজও কাজ করবে? এর উত্তর নিয়ে আমরা সংক্ষিপ্ত সমাপনী আলোচনা করব। সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চাপুন এবং তাদের সাথে শেয়ার করুন যারা পলিসি এন্ড গভর্নেন্স নিয়ে জানতে চান। ধন্যবাদ।